হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাসপিরেন্টস অফিসিয়াল। আমি অসিত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমরা এখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত এক্সামগুলো আসছে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে 2026-এর ফর্ম ফিল আপ চলছে বা ফর্ম ফিল আপ হচ্ছে এখন, তো সেগুলোতে যারা এএলপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ বা গ্রুপ ডির যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, টেকনিশিয়ান যাদের পরীক্ষা কিছুদিনের মধ্যেই হবে, আবার যারা এএলপির CBT-2 যারা পরীক্ষা দিচ্ছ তাদের সবাই, অর্থাৎ যতজন যারা তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাগুলো দিচ্ছ তাদের জন্য রিজনিং কতটা ইম্পর্টেন্ট সেটা আর আমি নতুন করে কিছু বলছি না। বেশ কিছু নাম্বার মার্কস এখানে রয়েছে, নাম্বারগুলো। আর এখানে আমরা যদি মোটামুটি 20 মার্কসের মতো আসে, এখান থেকে 20 থেকে 25 মার্কস বিভিন্ন এক্সামগুলোতে আলাদা আলাদাভাবে থাকে। তো 20 থেকে 25 মার্কসের কিন্তু রিজনিংয়ের প্রবলেমগুলো থাকে, আর সেই রিজনিং নিয়ে আজকে আমরা চলে এসেছি আমাদের এই চ্যানেলে। তো এখানে আমরা পরপর কয়েকটা চ্যাপ্টারগুলোকে আমরা কন্টিনিউ আমরা কি করব, পরপরভাবে আমরা পড়ব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে আমরা জিনিসগুলোকে বুঝবো, সাবজেক্টটাকে বুঝবো, আর তারপর আমরা কি করব, তার প্রবলেমসের সলিউশনগুলো করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যানালজি। আজকে আমরা অ্যানালজি নিয়ে পড়ব। তো এই অ্যানালজি জিনিসটা কি বা এই রিজনিং জিনিসটা কি? দেখো, রিজনিং মানে কিন্তু আলটিমেটলি ব্রেনের আইকিউটাকে টেস্ট করা হয়, যে কোনো একটা ক্যান্ডিডেট সে কতটা বেশি অ্যাক্টিভ এবং তার কমন সেন্স কতটা, বা সে আশপাশের পরিবেশ সম্পর্কে কতটা ওয়াকিবহল, সেগুলো কিন্তু টেস্ট করার জন্য এই রিজনিং যে চ্যাপ্টারটা, যে রিজনিং যে সাবজেক্টটা, এটাকে রাখা হয়েছে। এবং এই অ্যানালজি যে আমরা চ্যাপ্টারটা পড়বো, এই অ্যানালজি মোটামুটি আমরা যদি খুব ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু রিজনিং এর ম্যাক্সিমাম চ্যাপ্টারটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিতে পারবো। কেননা আমাদের যত আমরা কোশ্চেন্স গুলো দেখি সেগুলো বেশিরভাগই কিন্তু অ্যানালজির সাবজেক্ট। কিছু আছে আলাদা, যেমন ম্যাট্রিক্স আর ওই ভেন ডায়াগ্রাম, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো কিছু যদি আমরা বাদ দিই, মোটামুটি অ্যানালজি থেকে প্রচুর পরিমাণে আমরা প্রশ্ন দেখতে পাবো আমাদের পরীক্ষার মধ্যে। আর এই অ্যানালজিতে আমরা কি কি দেখছি? অ্যানালজিতে আমরা যদি দেখি বেশ কয়েকটা সাব ব্রাঞ্চেস দেখতে পাচ্ছি। সবার প্রথমে আমরা কি দেখতে পাবো? ভার্বাল অ্যানালজি। তো এই ভার্বাল অ্যানালজির মধ্যে কি কি আছে? ভার্বাল অ্যানালজির মধ্যে কিন্তু আমরা যেগুলো দেখতে পাই, যেমন সিনোনিম, অ্যান্টোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। তারপর কি কজ এফেক্ট দেখতে পাই। আচ্ছা, আমি এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। সিনোনিমস অ্যান্টোনিমস এর যদি আমরা দিই, তাহলে সবার প্রথমে আমরা যদি দেখি এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, হট অবলিক কোল্ড। কি দেখছি আমরা? হট অবলিক কোল্ড। তারপর এরকম একটা সমানুপাতিক চিহ্ন, তারপর এখানে লেখা আছে ডে, তারপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাহলে এই জায়গাতে কি বসবে? তো ভার্বাল রিজনিং এ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তাহলে আমরা যদি একটু নজর দিয়ে দেখি যে হট অর্থাৎ কি? গরম। গরম থেকে আমরা কোল্ড অর্থাৎ ঠান্ডা, এটা কিন্তু বিপরীত একটা শব্দ। তাহলে ডে এর বিপরীত শব্দ কি হচ্ছে? নাইট। ডে এর বিপরীত কি? নাইট। 2010-11 সালের দিকে এই ধরনের ভেরি সিম্পল ইজি অ্যানালজির ভার্বাল রিজনিং গুলো কিন্তু পরীক্ষাতে আসতো। এখন একটু ডিফারেন্ট হয়েছে, আমি সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে বলবো কিভাবে। তো আমরা সবার প্রথমে জিনিসটা জানছি যে ভার্বালে আমরা কিরকম গুলো দেখতে পাই। তারপর আমরা যদি দেখি কজ এফেক্টের দিকে যদি তাকাই, কজ এফেক্টে আমরা কিরকম দেখতে পাবো? কজ এফেক্টে আমরা দেখতে পাবো, যেমন এখানে লেখা থাকবে ভাইরাস। ভাইরাসে কি দেওয়া থাকবে? ইলনেস। তারপর সমানুপাতিক চিহ্ন, তারপর আমাদের এখানে লেখা থাকবে রেন। ঠিক আছে, তারপরে কি লেখা থাকবে? রেন। তারপর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের যে শরীর অসুস্থতা হয়, ভাইরাসের এফেক্টে কিন্তু আমাদের শরীর অসুস্থ করে। অর্থাৎ ভাইরাসের কারণে আমাদের কি হচ্ছে? অসুস্থতা হচ্ছে বা জ্বর হচ্ছে। তাহলে রেন থেকে আমরা কি দেখতে পাবো? যদি কারোর রেন মানে কোনো একটা জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে যায়, তখন আমরা কি দেখতে পাই? সেই এলাকাতে বন্যা সৃষ্টি হয়, খরা হয় না, কিন্তু খরা ঠিক এর উল্টো। যদি এখানে অপোজিট হতো তখন কিন্তু আমরা খরা ড্রাই লিখতাম, ড্রাই সিজন। কিন্তু যেহেতু এটা রেন আছে,
তাহলে এখানে আমরা কি হবে, আমাদের অ্যান্সার ফ্লাড, FLOOD, ফ্লাড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ফ্লাড। এই ধরনের ভার্বাল রিজনিং কিন্তু আমরা দেখতে পাই। তাছাড়াও আবার আমরা কি দেখতে পাই, মনে করো যেমন এখানে একটা প্রশ্ন, টিচার, টিচার, এখানে কি লেখা থাকবে, স্কুল বা কলেজ কিছু একটা লেখা থাকবে, স্কুল, তারপর কি থাকবে, ডক্টর, ডক্টর, তারপর তোমাকে অ্যান্সারটা করতে হবে। তাহলে টিচাররা কোথায় যায়, স্কুলে বা কলেজে, আর ডক্টর কি করে, হসপিটালে যায়, হসপিটালে গিয়ে সেখানে মানুষের ট্রিটমেন্ট করে। তো এখানে কি থাকবে, সরি ট্রিটমেন্ট লিখে ফেললাম, হসপিটাল, হসপিটাল। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে অকুপেশন থেকে। আবার এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের দেখতে পাওয়া যায়। আবার আমরা কি দেখতে পাই, টুলস অ্যান্ড অ্যাকশনসেও আমরা বহু কিছু দেখতে পাই, বা আদার সাবজেক্টে। যেমন অনেক সময় কি লেখা থাকে, ফ্লাওয়ার, কি লেখা থাকে, ফ্লাওয়ার, ফ্লাওয়ার, এখানে কি লেখা থাকে, পেটাল। তারপর এভাবে আমাদের দেওয়া থাকলো। তারপর আমাদের কি আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এখানে লিখে দেওয়া আছে বুক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার, বা এখানটাতে বুক লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত এই রকম, বুক, এখানটাতে জিজ্ঞাসা চিহ্ন। কেন আমি এটা করলাম, কেননা দেখো ফ্লাওয়ার একটা পুরো ফুল, পুরো ফুলের মধ্যে পাপড়ি যেগুলো থাকে এক একটা, সেগুলোকে আমরা কি বলি, পেটাল। তাহলে বইয়ের মধ্যে আমাদের কি কি থাকছে, পেজেস থাকছে, চ্যাপ্টার্স থাকছে, এগুলো থাকছে। এবার এর মধ্যে যেটা তোমার এতে থাকবে, অপশনে থাকবে, সেটা তোমাকে লিখতে হবে। আইদার পেজ থাকতে পারে, পেজেস, আর কি থাকতে পারে, চ্যাপ্টার্স থাকতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা ভার্বাল রিজনিং এর মধ্যে দেখতে পাই। তো এই ধরনের ভার্বাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা কি পাবো, নিউমেরিক্যালস, নিউমেরিক্যালস, নিউমেরিক্যালসে কিন্তু নিউমেরিক্যালস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। একটা হচ্ছে নিউমেরিক্যালস, আর একটা অ্যালফাবেটস, অ্যালফাবেটস। ঠিক আছে, নিউমেরিক্যালস আর অ্যালফাবেটস, এই দুটো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কেন, এই যে নিউমেরিক্যালস, অর্থাৎ এখানে আমরা নাম্বারস দেখতে পাবো, বিভিন্ন নাম্বারস নিয়ে আমাদের খেলা চলবে, অর্থাৎ বিভিন্ন নাম্বারস নিয়ে আমাদেরকে অনেক প্রবলেমস তার সলিউশন করতে হবে। ঠিক আছে, তো এই নিউমেরিক্যালস নিয়ে আমরা কিরকম দেখবো, যেমন আমি দেখাচ্ছি তোমাদের। নিউমেরিক্যালস নিয়ে আমাদের কাছে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন আমি তোমাদেরকে দেখাই। মনে করো একটা আমাদের কাছে কোশ্চেন আছে, 964, তারপর কি আছে 125। এই ধরনের প্রশ্নগুলো যখন থাকে, তারপরে আমাদের কাছে কি থাকছে, একটা কোশ্চেন মার্কস থাকছে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, যেখানে আমরা শুধু নাম্বারস দেখতে পাই। ঠিক আছে, যেখানে আমরা শুধু নাম্বারস দেখতে পাই, এই ধরনের প্রশ্নগুলো আমরা নিউমেরিক্যালসে করব। প্রচুর প্রচুর প্রশ্ন আছে, আমরা প্রচুর প্র্যাকটিসও করব। দেখো, রিজনিং ইজ নাথিং বাট প্র্যাকটিস। তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের ব্রেনটাকে একটু ইউজ করতে হবে। আর একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি সময় দেবো আমাদের গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনে, আমরা কিন্তু ততই বেশি আমাদের র্যাঙ্কটা সুন্দরভাবে আনতে পারবো, এবং তত সুন্দরভাবে আমাদের প্লেসমেন্টটা নিয়ে নিতে পারবো। এবার আমরা যদি এই প্রশ্নটার দিকে আমরা দেখি, যে সবার প্রথমে 9, এই 9টা কি, আমরা যদি দেখো নিউমেরিক্যালসে কি হচ্ছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো থাকছে, স্কোয়ার থাকছে, কিউব থাকছে, রুট থাকছে। এই যত কিছু আমাদের মানে ম্যাথমেটিক্সের চ্যাপ্টারে যেগুলো আমরা পড়েছি, সেই সব কিন্তু আমাদের বীজগণিতের যেগুলো, সেগুলো কিন্তু সব আমাদের এই অ্যানালজিতে আমাদের কাজে লাগবে নিউমেরিক্যালসে। এইটার এই প্রশ্নটার দিকে দেখো, এটা কি 3-এর কিউব, এটা কি 4-এর কিউব, এটা কি 5-এর কিউব। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 6-এর কিউব, 6-এর কিউব। যা আসবে অ্যান্সার কত হচ্ছে, 216, প্রবাবলি 216, তাই তো। তো 216 হচ্ছে এর অ্যান্সার। এবার আমি তোমাদেরকে বলবো, অ্যানালজি শুধুর জন্য নয়,
আমাদের রেলওয়ের বা বিভিন্ন যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা যখন তোমরা দিতে যাবে, তোমরা সবসময় এক থেকে 20 পর্যন্ত বা অ্যাটলিস্ট 15 পর্যন্ত কিউব আর 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখবে। দেখো জেনারেলি আমি কোনো কিছু মুখস্থ করতে না বলি, আমি সবসময় বলি কোনো কিছু মুখস্থ না করতে, বাট এই জিনিস যেগুলো কিছু আছে, যেমন ধরো আমরা যেমন বীজগণিতের পড়ি a প্লাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এই যে কিছু ফর্মুলাস গুলো আছে যেগুলো আমাদেরকে জানতে হয় এবং প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ হয়ে যায়, তো সেরকম এগুলো আমরা যত প্র্যাকটিস করতে থাকবো, আমরা একবার যদি কষ্ট করে যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার করতে আমাদের সুবিধা হবে। এরপরে আমরা আসছি আরো একটা প্রবলেমস এর দিকে। নিউমেরিক্যালস এর আরো কিরকম প্রবলেমস আছে, যেমন আমি যদি একটা প্রবলেম নিই এখানে যে 5, তারপর কি করলাম, এটা দিয়ে 23, 5-এর পর আমি কি লিখলাম, 23 লিখলাম, ঠিক আছে। তারপর আমি কি লিখলাম, 6 অবলিক সরি, তারপরে আমরা অনুপাত দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তো এই ধরনের প্রশ্নগুলো দেখো একটু বুদ্ধি খরচ করতে হবে। আমাদের এই যে 5, এই লেখাটা 23-এর কাছাকাছি কখন পৌঁছাবে? আমরা যদি 5-এর স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 25, তাহলে 5-এর স্কোয়ার মানে কত 25, সেখান থেকে আমরা কি করছি 2 মাইনাস করে দিচ্ছি, 2 সাবট্রাক্ট করছি, তাহলে 25 থেকে 2 বিয়োগ করলে 23 আসছে। তাহলে এটাতেও আমাদের কি হবে, এটাকে 6-এর স্কোয়ার যদি করি সেটা কত হচ্ছে 36, তা থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 34। বুঝতে পারা গেল নিউমেরিক্যালসে কিরকম ধরনের প্রশ্নগুলো আসে বা নিউমেরিক্যালস জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে আশা করছি এখানটাতে বোঝাতে পারলাম। এবার আমরা কিন্তু এর ডিপ কোশ্চেন্স গুলোতে আসবো, এরপরে ধীরে ধীরে আমরা আসবো। এরপর আমরা আসবো অ্যালফাবেটস এর দিকে। অ্যালফাবেটসে আমরা কি কি দেখতে পাই, এই যে আমরা এ বি সি ডি, যে আমাদের এই জেড পর্যন্ত যতগুলো লেটার আছে, এই লেটার গুলো নিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হয়। যেমন সবার প্রথমে আমি বলে দিই, এই লেটার গুলোকে সব থেকে ভালো উপায় আমাদেরকে না একবার এই জিনিসটা যদিও প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে, এই যে আমরা লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইভাবে ডট 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 ডট, তো এগুলোর এক একটা মার্কিং আছে। অর্থাৎ কিরকম, আমরা যদি এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, 6, 7, 8, 9, 10, এইভাবে যদি আমরা নাম্বারিং করি তাহলে এইভাবে আমাদের জেড পর্যন্ত নাম্বারিং পাবো। আর এটা যদি আমরা মনে রাখতে পারি, বা মনে যদি রাখতে পারি তো খুব ভালো কথা, না হলে আমরা কি করব, একবার প্র্যাকটিস করার জন্য খাতাতে লিখে নেব, তারপর আমরা করতে করতে আমাদের অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের প্রশ্ন কিরকম আছে, এক তো হচ্ছে মানে অ্যালফাবেটস দিয়ে, একটা শুধুমাত্র অ্যালফাবেটস দিয়েও হয়, অ্যালফাবেটস এর জাম্বলিং করে, আর দ্বিতীয় আমাদের একটা মিক্সড স্ট্রাকচার পাই, যেটা এইটাতে আমাদের কাজে লাগবে, যেটাকে আমরা বলি মিক্সড স্ট্রাকচার। মিক্সডে আমরা নাম্বার এবং অ্যালফাবেটস দুটোই পাবো, কিন্তু তার আগে আমরা অ্যালফাবেটস গুলো দেখে নিই। অ্যালফাবেটসে আমাদের কিরকম প্রশ্ন আসছে, অ্যালফাবেটসে আমরা কি দেখতে পাই, মনে করো এখানে লেখা আছে এ সি, তারপর ই জিজ্ঞাসা চিহ্ন, এটা কিরকম হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপর সি, অর্থাৎ মাঝে একটা নেই, অর্থাৎ +2, এরপর সি, এরপর বি সি দুটো, তাহলে এখানে +2 লিখে নিলাম। তাহলে এখানে আমাদের কি আসছে, এর পর আমরা যদি +2 করি, এরপর এফ, এফ আসছে না, তারপরেরটা জি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এইভাবে কিন্তু আমাদের অ্যালফাবেটস থেকে এই ধরনের আসে। আবার অনেক সময় কি হয়, ডাইরেক্ট এই প্রশ্নটা জিজ্ঞেস করে না, আবার 2-3টে স্টেপ এগিয়ে দেয়। মনে করো এখানে জি লিখেই দিয়েছে, ঠিক আছে, জি লিখে দিয়েছে, তারপর আবার তোমাকে এইভাবে একটা দিয়ে দিয়েছে, তারপর আবার হয়তো এরকম কিউ দেওয়া আছে,
তারপর ডট দেওয়া আছে। তো সেক্ষেত্রেও আমরা কি করব, এইভাবে +2 করে এগোতে থাকবো। তাহলে এখানেও আমরা কি করব, +2 দিয়ে আমরা চলে যাব। তো কিউর পর আর এস, তাহলে এস হচ্ছে অ্যান্সার। এভাবেও কিন্তু আমাদের +2 করে এগোতে পারে। ঠিক আছে, বুঝতে পারা গেল? তো এটাও হতে পারে। এবার মিক্স কনসেপ্টের জন্য আমরা যদি আসি, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতে পাই। যেমন আমি একটা সবার প্রথমে সব থেকে ইজি একটা এক্সাম্পল নিচ্ছি, A1/C3, তারপর E5, তারপর ডট, যে কোশ্চেন মার্কস। দেখো এই যে প্রশ্নটা আর এই প্রশ্নটা দুটো কিন্তু সিমিলার, দুটোই কিন্তু সিমিলার, একই রকম, কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। এখানে একটা এক্সট্রা নাম্বারিং অ্যাড করে দেওয়া আছে। ঠিক আছে, এখানেও এ আছে, সি আছে, ই আছে, তার মানে জি তো হবেই, জি তো আসবেই। ঠিক আছে, সিমিলার 2 করে। এবার এখানে দেখো 1-এর পর 3 আছে, 3-এর পর 5 আছে, তাহলে 5-এর পর এটা কি হবে, 7। ঠিক আছে, এবার এটাকে যদি তোমরা এখানটাতে দেখো, দেখো A1, B2, C3, দেখো E5 আর G7 এ আসছে। বুঝতে পারা গেল কি গেল না? বুঝতে পারা যাচ্ছে কি যাচ্ছে না এখনো পর্যন্ত? তো এগুলো হচ্ছে আমাদের মিক্সড যেটা অ্যালফা নিউমেরিক প্রসেস আছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমস গুলো করি। এটা ছাড়াও আমাদের কাছে কিছু ভিজুয়ালস প্রবলেমও আছে। কি আছে? ভিজুয়ালস প্রবলেম। যদিও আমি আজকের ক্লাসে ভিজুয়ালস প্রবলেম গুলো করাবো না। ভিজুয়ালস প্রবলেম গুলোতে কি থাকে, মনে করলাম আমাদের কাছে একটা ডাইস আছে, তো এই ডাইসটাকে আমরা কি করব, এভাবে রোটেট করাবো। মনে করো এখানে 1 2, এখানে 3, এটা 4, এইভাবে লেখা আছে। এটাকে আমরা যদি রোটেট করাই, তাহলে দুবার রোটেট করানোর পর কি আসবে, এগুলো কিন্তু আমি পরবর্তীকালে যখন আমরা পড়াবো তখন আমি এগুলো দেখাবো। ডাইস বা অন্যান্য গুলো অ্যানালজিতে এখন আমি এগুলো দেখাচ্ছি না, কিন্তু এগুলো সবই কিন্তু আমাদের অ্যানালজিরই পার্ট। ঠিক আছে, আচ্ছা এটা ছাড়াও আরো বেশ কিছু কোশ্চেন্স আছে আমাদের অ্যানালজি থেকে, যেগুলো কারেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আছে। কিসের উপর? কারেন্ট সিচুয়েশন। যেমন কোশ্চেন আসলো, যেমন কোশ্চেন কি আসছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেমন এখানে লেখা থাকবে পক স্ট্রেট, পক স্ট্রেট, STRAIG, ও শিট, যেমন কোশ্চেন আসবে পক স্ট্রেট, এখানে দিয়ে লেখা থাকবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ঠিক আছে, পক স্ট্রেটে কি লেখা থাকবে, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। তারপর এখানে দিয়ে দেবে স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে, তারপর তোমাকে অবলিক দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন, 4টে অপশন। তাহলে স্ট্রেট অফ হরমুজ এখন কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি স্ট্রেট অফ হরমুজ নিয়ে ইরানের সাথে আমেরিকার একটা বিরাট বড় ঝামেলা চলছে। প্রায় 3-4 মাস ধরে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে এবং সেটার জন্য গ্লোবালি একটা অর্থনৈতিক ক্রাইসিস চলছে। যাই হোক, ইন্ডিয়ারও কিছু অর্থনৈতিক ক্রাইসিস চলছে, সেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর চ্যাপ্টার। কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ডাইরেক্ট এই ধরনের কোশ্চেন্স গুলো আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, স্ট্রেট অফ হরমুজ যেটা, সেটাতে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি, ইরান, আর কাকে দেখতে পাচ্ছি, ইউএই, ইরান, ইউএই, আর কাকে দেখতে পাচ্ছি, ওমানকে। ঠিক আছে, এবার 3টে যদি দেওয়া থাকে 3টেই লিখবে, না হলে হয়তো যে কোনো দুটো দিতে পারে। কেননা আমরা যদি দেখি স্ট্রেট অফ হরমুজ যেটা আছে এটা, তো এখানে আছে আমাদের ইরান, আর এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, আর এদিকে আছে ইউএই, আর এদিকে আছে ওমান। ঠিক আছে,
ওই আমাদের জায়গাটা মনে পড়ছে, আফ্রিকার হর্ন অফ আফ্রিকা, ঠিক ওই যে হর্ন অফ আফ্রিকা আছে না, এইরকম আশপাশে এখানটাতেই হচ্ছে আমাদের স্ট্রেট অফ হরমুজ। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স বা যখন তো আমরা এগুলো পড়বো তখন কিন্তু আমাদেরকে সব জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, কেননা এই ধরনের কারেন্ট সিচুয়েশন থেকেও আমাদের অ্যানালজিতে বা আমাদের যেটা রিজনিং চ্যাপ্টারে থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের হয়তো তোমাদেরকে কেউ আগে কখনো ভিডিওতে তোমরা দেখেছো কিনা জানি না, তবে এই ধরনের প্রশ্ন আসে, আমি নিজে ফেস করেছিলাম কখনো, যে কারণে আমি তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, এরপর আমরা সবার প্রথমে বোর্ডটা একটু ক্লিন করে নিই। বোর্ডটা ক্লিন করতে করতে আমি তোমাদের বলি, এবার আমরা কিছু প্রবলেমস এর দিকে যাব। আমরা বেসিক জিনিসগুলো শিখে নিলাম, আমরা জেনে নিলাম যে কি ধরনের, কিভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, আমাদের এই অ্যানালজি চ্যাপ্টারটাকে কত রকম ভাবে আমরা ভাগ করতে পারি আমাদের অ্যানালজিকে। এরপর আমরা দেখব ডাইরেক্ট কোশ্চেন্স। ডাইরেক্ট কি দেখব? কোশ্চেন্স দেখব। ঠিক আছে, এবার আমরা সবার প্রথমে একটা প্রবলেমের দিকে দেখি। 5, 27, 9, ঠিক আছে, 5, 27, 9, তারপর আমাদের কাছে কোশ্চেন মার্কস আছে। যেটা খুশি আমাদের থাক, আমাদের কাছে অনেকগুলোই অপশন থাকতে পারে, 4টে। তো আমরা সবার প্রথমে লজিক কি লাগাবো, আমাদেরকে কি দেখতে হবে, আমি আগে কি শিখিয়েছি যে সবার প্রথমে 5টা আমাদের 27-এর কাছাকাছি কিভাবে পৌঁছাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো 5টা 27-এর কাছে কখন পৌঁছাবে? তো 5কে যদি আমি স্কোয়ার করি, 5কে স্কোয়ার করলে কত হচ্ছে? 25 প্লাস 2 হয়ে গেল 27। তার মানে কি, আমরা যে নাম্বারটা প্রথমে পাচ্ছি তাকে স্কোয়ার করব, স্কোয়ার করবার পরে সেটাকে আমরা 2 দিয়ে যোগ করব। তাহলে এখানেও আমরা কি করছি, 9 স্কোয়ার প্লাস 2, 9 9 81, 83। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। বলবে এত সহজ প্রশ্ন? হ্যাঁ, এই সহজ প্রশ্নটা এসেছিল আরআরবি জেইতে 2019-এ। যাই হোক, এরপর আমরা আসছি পরের আরেকটা প্রশ্নতে। ঠিক আছে, প্রশ্নটা এসছিল 2010-এ। ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি 6-11 ডট। দেখি কে বলতে পারে এটার অ্যান্সার কি হবে। আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা কমেন্ট করে আমাকে জানাও এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। দেখো 6-11, আবার এখানে কিন্তু 11 দেওয়া আছে। দেখি তোমরা বলো। দেখো, আমি তোমাদেরকে কি বললাম, আমাদেরকে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যায় পৌঁছাতে হবে। কিভাবে আমরা পৌঁছাবো? সবার প্রথমে আমরা দেখবো 6কে 11-এর কাছাকাছি পৌঁছালে কি হবে। স্কোয়ার করার দরকার নেই, ডাবল করব। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, কিন্তু আছে 11, তাহলে -1। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা করি, এটাকে আমরা কি করব, 11 দুগুণে 22 -1, তার মানে 21 হলো। স্টাফ সিলেকশন কমিশন 2010 প্রশ্নটা এসেছিল, খুবই ইজি সিম্পল একটা প্রশ্ন। এরপর এরপর একটা প্রশ্ন দেখব, a b e is to 8। তাহলে এটা যদি হয়, তাহলে E F I এটা কত? এই ধরনের প্রশ্ন একটু আগে যখন আমি বলেছিলাম যে মিক্সড কোশ্চেন যখন আসে, মিক্সড কোশ্চেন গুলো কিন্তু এভাবেই আসে। দেখো এখানে আছে কি, এ বি ই, তিনটে কি আছে, অ্যালফাবেট, আর এখানে কি আছে তারপরে নিউমেরিক্স। তাহলে এখানে আমরা যদি দেখি, এর ভ্যালুকে যদি আমরা 1 ধরি, এর ভ্যালুকে যদি আমরা 1 ধরি, বি কে 2 ধরি, ই কে যদি আমরা 5 ধরি, কাউন্টিং করে নিই, তাহলে 5 3 8,
পৌঁছে যাচ্ছি আমরা এখানে। তাহলে এটা কত হচ্ছে 5 6 আর আই কত, আই কত, এফ যদি 6 হয় জি এইচ আই 7 8 9, তাহলে এটা 9, তাহলে এটা হয়ে গেল 9 9 6 15 5 20 হয়ে গেল অ্যান্সার। বলবে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা এসেছিল। আমি এখানে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের রিলেটেড, মানে তোমাদের আমাদের যে আরআরবি এএলপি বা আরআরবি জেই, আরআরবি গ্রুপ ডি, এই যে লেভেলগুলোতে বা এনটিপিসি, এই ধরনের পরীক্ষাতে কোথাও না কোথাও এই প্রশ্নগুলো আসে, যেগুলো আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা আসছি আলফা নিউমেরিক থেকে একটু অন্যদিকে সরে যাচ্ছি। ঠিক আছে, একটু অন্যদিকে সরে যাচ্ছি, সেদিক থেকে আমরা প্রশ্ন আনছি। যেমন একটা প্রশ্ন দেখো, ফিশ, কি লেখা আছে, ফিশ, তারপর কি দেওয়া আছে, স্কেলস, তারপর কি দেওয়া আছে, বেয়ার, তারপরে কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি দেখছি, মাছ, ফিশ মানে মাছ, স্কেলস, স্কেলস মানে আঁশ, তাহলে মাছের গায়ে কি থাকছে, আঁশ থাকছে। তাহলে বেয়ার, বেয়ার অর্থাৎ ভাল্লুক, ভাল্লুকের গায়ে আমরা কি দেখতে পাই, লোম দেখতে পাই, অনেক বড় বড় লোম দেখতে পাই, এগুলোকে আমরা কি বলি, ফার, এগুলোকে আমরা কি বলি, ফার। বোঝা গেল, পশম বা বড় বড় লোম, এগুলোকে ফার বলা হয়। তো এই হচ্ছে আমাদের প্রবলেম, আর এই হচ্ছে আমাদের অ্যান্সার। কতটুকু সময় লাগছে আমাদের এই রিজনিং গুলো করতে, এই রিজনিং, এই ধরনের রিজনিংই কিন্তু আসবে। এবার যদি আমরা দেখছি যে 20টা আমাদের যে রিজনিং আসবে বা 25টা আসবে, তার মধ্যে মোটামুটি 7টা 8টা তো এই ধরনের কোশ্চেন আসবে, যেগুলো চোখে দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, 7টা 8টা কোশ্চেন এরকম আসবে যেটা চোখে দেখার সাথে সাথে করতে পারবে। আর এগুলো যখন তোমরা সিবিটি তে এক্সাম দেবে না, কম্পিউটার বেসড টেস্টে, তখন তোমাদের কতটুকু সময় লাগছে, চোখে দেখলে খুব বেশি হলে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগছে বা 5 সেকেন্ড সময় লাগছে, তারপর অ্যান্সার করতে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, তোমাদের 1 মিনিট লাগছে না, তোমাদের 30 সেকেন্ডসও লাগছে না, 10 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করে বাকি যে সময়টা বাঁচছে সেটা তোমরা ম্যাথমেটিক্স বা অন্য কোনো চ্যাপ্টারে দিয়ে দিতে পারবে। যদিও তোমাদের ম্যাক্সিমাম সময়টা হয়তো ম্যাথমেটিক্সেই লেগে যায়, সেইখানে তোমরা ওই সময়টাকে অ্যাড করতে পারবে। ঠিক আছে, এরপর আমি একটু অন্য ধরনের প্রশ্নের দিকে যাই। এখানটাতে দেখো কি লেখা আছে, কান্ট্রি ইজ টু প্রেসিডেন্ট, তারপর কি আছে, স্টেট। এবার এখানটাতে আমি অপশন দিচ্ছি, এখানে আমি কি কি অপশন দিচ্ছি, এখানে আমি দিচ্ছি 1 সিএম অর্থাৎ চিফ মিনিস্টার, 2 পিএম প্রাইম মিনিস্টার, 3 গভর্নর, আর 4 কি দিচ্ছি, ফাইন্যান্স মিনিস্টার, এফএম বা ফাইন্যান্স মিনিস্টার। এবার এই প্রশ্নটার অ্যান্সার আমাদেরকে করতে হবে। দেখো, এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার যখন আমরা করব, এই প্রশ্নটা কিন্তু 2013 সালে এসেছিল। ঠিক আছে, আমরা ধীরে ধীরে 10 11 12 ধীরে ধীরে আমরা একটু, কেন দেখো এখন ধীরে ধীরে কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলো একটু ধীরে ধীরে একটু অন্যরকম হচ্ছে, তাই আমরা 2010 থেকে যত ধীরে ধীরে আমরা এগোবো, 18 19 20 আমাদের কিরকম প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা বুঝতে পারবো। তো ধীরে ধীরে আমাদের কোশ্চেনের লেভেলটা একটু আপগ্রেড করছে। তো এবার দেখো এই ধরনের প্রশ্নগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, কান্ট্রি, কান্ট্রির যিনি বা কোনো একটা, আমাদের যে ভারতবর্ষ, আমাদের যে দেশ, আমাদের দেশের সর্বোচ্চ প্রতিনিধি কে, প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে কোনো একটা স্টেট বা রাজ্য, সেই রাজ্যের সর্বোচ্চ যিনি প্রতিনিধি, তাকে কি বলা হয়, গভর্নর বলা হয়। তাকে কি বলা হয়, গভর্নর, সিএম নয় কিন্তু, চিফ মিনিস্টার। আমরা হয়তো সব সময় কোনো স্টেট বা স্টেটে আমরা কি চিফ মিনিস্টারকেই সব সময় সব থেকে বেশি ও দেখতে পাই বা নিউজে আমরা জানতে পারি, কিন্তু সর্বোচ্চ প্রতিনিধি কিন্তু গভর্নর। তোমরা সবাই কমেন্ট করো যে আমাদের বর্তমানে এই জুন 2026-এ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে রয়েছেন। তো সিএম তো আমরা সবাই জানি, কিন্তু গভর্নরের ব্যাপারটা আমরা খুব কম জনই জানি। আচ্ছা, এবার আমি একটু কথা বলি, যদি এখানটাতে প্রেসিডেন্ট না থেকে
প্রাইম মিনিস্টার থাকতো তখন কিন্তু অ্যান্সারটা হতো সিএম। তখন কিন্তু আমাদের অ্যান্সারটা হতো চিফ মিনিস্টার বা সিএম। তো এই ধরনের প্রশ্নগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলেই আমরা অ্যান্সার করতে পারবো। এবার আমরা চলে আসছি 2015-র দিকে। 2015-র দিকে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো, কোশ্চেনের লেভেল কিভাবে আপগ্রেড হয়। এখানে আছে 2015-র কোশ্চেন 9-24, 9:24, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে 6। এই প্রশ্নটা দেখো, এবার কিন্তু আমাদের বুদ্ধি অনেক বেশি খরচ করতে হবে, যদিও একদমই ডিফিকাল্ট কিছু না। তোমরা যদি বেশি ভাবো তাহলে কিন্তু প্রবলেমটা আরো বেশি জটিল হবে, আর যদি তোমরা হালকা বুদ্ধি খরচ করতে চাও তাহলে কিন্তু এই প্রবলেমগুলো খুবই ইজি হয়ে যাবে। যত বেশি ভাববে তত বেশি সমস্যা। তো এবার দেখো, আমাদেরকে 9-কে নিয়ে যেতে হবে 24-এ, ঠিক আছে? তো 9-কে 24-এ নিয়ে যেতে গেলে কি হবে, 9-কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 9×3 = 27, 27 থেকে 3 মাইনাস করব, হয়ে গেল কত, 24। তাহলে যে নাম্বারটা আছে তাকে প্রথমে 3 টাইমস করে তা থেকে আমরা 3 মাইনাস করব, এটা করলে আমরা পাচ্ছি 24। কিন্তু এখানে কোনো নাম্বার দেওয়া নেই, অ্যানসারটা দেওয়া আছে, তাহলে সেখানকে আমাদের ফেরত নিয়ে আসতে হবে। তো আমরা কি করব, প্রথমে এটা থেকে মাইনাস করেছিলাম, এটাতে প্লাস করব, 6-এর পরে 3 প্লাস করব, কত হচ্ছে 9, 9কে আবার আমাদেরকে এখানে মাল্টিপ্লাই আছে 3 দিয়ে, তাহলে আমরা ডিভাইড করব, তাহলে কত হচ্ছে 3। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 3। তাহলে এখানটাতে আমাদের বসবে 3। এবার দেখো, তুমি এটাকে করে দেখো, 3-কে 3 দিয়ে গুণ করো, 3×3 = 9, সেখান থেকে আমরা আবার যদি 3 মাইনাস করি আসছে 6। হয়ে গেল 2015-র প্রশ্ন। 2015 স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির, তাও এটা বোধহয় সাব ইন্সপেক্টরের কোশ্চেন ছিল। এসএসসি 2015 সাব ইন্সপেক্টরের কোশ্চেন ছিল। এত সুন্দর একটা প্রশ্ন, এমন কিছু ডিফিকাল্ট না, তবে হ্যাঁ খুব বেশি ভাববে না, আর সব সময় চেষ্টা করবে প্রথম থেকে দ্বিতীয়টাতে আমাদেরকে কিভাবে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের লজিক, রিজনিং এর মেন লজিক হচ্ছে এখান থেকে আমাদেরকে এখানে যেতে হবে কিভাবে। আবার অনেক সময় কি হয়, এইটাই দেওয়া থাকে না, এদিকটাতে দেওয়া থাকে, তখন আমাদেরকে এদিক থেকে ব্রেক করে ফর্মুলাটা বের করে তখন এদিকে নিয়ে আসতে হবে। একই ব্যাপার, জাস্ট তুমি মনে করো এটা এদিকে আছে, এটা এদিকে আছে, সিম্পল জিনিস, কোনো সমস্যা নেই। এরপর আমরা পরের কোশ্চেনের দিকে যাচ্ছি। পরের প্রশ্নের দিকে যাওয়ার আগে আমাদের কাজ বোর্ডটাকে একটু ক্লিন করে নেওয়া, আমাদের কাজ, ঠিক আছে? বোর্ডটাকে আমরা একটু ক্লিন করে নিচ্ছি। তাহলে আমরা পরের প্রশ্নের দিকে দেখি। এর পরের প্রশ্নটা আমরা দেখো কিভাবে আছে, PM UT, তারপর আছে প্রবলেমটা কই, RU জিজ্ঞাসা চিহ্ন। এবার এই ধরনের প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্ন 2017-তে আমরা পৌঁছে গেছি, 2017-তে এই ধরনের প্রশ্নগুলো আসছে। এবার আমরা সবার প্রথমে দেখব পিটা এখানে কিভাবে হচ্ছে, এমটা এভাবে কিভাবে হচ্ছে। সবার প্রথমে আমরা কি দেখব, পি এর পর ইউ কতগুলো, পি এর পর কিউ আর এস টি ইউ, অর্থাৎ +5। এমটা কোথায় যাচ্ছে, এম এর পর এন ও পি কিউ আর এস টি ইউ, 8, ও সরি 7, টি আছে, ইউ না, টি, 7। তাহলে এম এর পর এন ও পি কিউ আর এস টি 7, আর পিটা পি এর পর কিউ আর এস টি ইউ +5। তাহলে আমাদেরকে কি করতে হবে, আর এর পর যেতে হবে +5 এ, আর এর পর +5, আর ইউ এর পর এটাকে যেতে হবে +7 এ। হয়ে গেল অ্যান্সার। আমরা করে নিই, আর এর পর
STUVW, ডাব্লিউ হলো। তারপর ইউর পর সাতরা যেতে হবে। ইউর পর সাতরা কি আছে? UVWXYZ। তোমরা এবার বলবে যা 5 নম্বরে এসে তো জেড শেষ হয়ে গেল, তাহলে আমরা আবার কি করব? সাইকেলটা আবার এ থেকে শুরু করব। যখন এই ধরনের প্রশ্ন আসবে তাহলে এর দুটো ঘর গেলে কি হবে? WB। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে কি হবে? যখন আমরা দেখব যে জেড শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আমাদের হাতে কিছু নাম্বার রয়ে গেছে, তখন কিন্তু আবার আমরা এ বি থেকে এইভাবে এগোতে থাকবো। ঠিক আছে? অনেক সময় মাইনাসে থাকে, যখন মাইনাসে থাকে তখনও কিন্তু আমাদেরকে উল্টো ডাইরেকশনে আসতে হবে। অর্থাৎ মনে করো এ হয়ে গেছে, তারপর আর আমাদের কাছে তখন একটা দুটো নাম্বার রয়ে গেছে, তখন জেড ওয়াই এক্স এইভাবে আমাদেরকে পিছিয়ে পিছিয়ে আসতে হবে। এই ধরনের প্রশ্ন 2019 প্রবাবলি 2019 এসেছিল। যাই হোক, আচ্ছা, এরপর আমরা একটা কোশ্চেনে আসি। হলো এটা অ্যালফাবেট। এরপর আবার আমরা একটু কমন সেন্সের দিকে আসছি, অর্থাৎ যেগুলো আমাদের নর্মাল কোশ্চেন্স গুলো। যেমন আমরা কি করব? লিখবো কফি, কফি, সেখানে কি লেখা থাকবে? কাপ। তারপর আমাদেরকে একটা কোশ্চেন মার্ক, তারপর এখানে লেখা থাকবে বোল, বাউল বলো, বোল বলো, যাই হোক, এখানে আমাদের তো আমরা ইংলিশ ক্লাস করতে আসেনি, বোল বা বাউল। তো এখানে এটা আমরা কি করছি? কফি কি দিয়ে খাচ্ছি? কফি খাচ্ছি আমরা কাপে করে। তাহলে বোলে আমরা কি খাই? স্যুপ। বলে কি খাচ্ছি? স্যুপ। ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে বারবার আসতে থাকে। তো এই অ্যানালজি নিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো। অ্যানালজি নিয়ে কারোর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বলতে পারো। এই ক্লাসটাতে আমরা অ্যানালজির কিছু বেসিক শিখলাম, পরের ক্লাসে আমরা অ্যানালজির কিছু প্র্যাকটিস করব, বেশ কিছু কোশ্চেন্স যেগুলো আমাদের আরআরবিতে আসতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো আমি আরো বেশ কিছু নিয়ে আসবো। অর্থাৎ বোর্ডে আমি ধরো 8টা 10টা করে কোশ্চেন দিয়ে দেবো, এরকম ভাবে তোমরা আমাকে অ্যান্সার গুলো বলবে, বা যদি না পারো তখন আমি করিয়ে দেবো। সেই ধরনের প্রশ্নগুলো আমি নিয়ে আসবো। তো এর পরের ক্লাসে আমরা অ্যানালজির প্র্যাকটিস করব। এখন অ্যানালজি কি ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ও ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর আমাদের ফিজিক্সের যে ক্লাসটা, ফিজিক্সের ফার্স্ট ক্লাসটা আমরা করে ফেলেছি। এরপর আমাদের সেকেন্ড ক্লাস যেটা আসছে সেটা হচ্ছে বেগ, অর্থাৎ গতিবেগ বা মোশন নিয়ে আমাদের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা এর পরের ক্লাসে তোমরা পাবে। আর এছাড়াও আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের কিছু মার্কস তোমাদের থাকে, 10 মার্কস মতো বোধহয় জেনারেল অ্যাওয়ারনেসে থাকে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, যদি আমার চ্যানেলে বানানো রয়েছে বিভিন্ন পুরানো ভিডিওস গুলোতে, তাও আমি চেষ্টা করছি আবার জেনারেল অ্যাওয়ারনেসের তোমাদের একটা আরআরবি বেস একটা ক্লাস করে দেওয়ার। সেখানে হয়তো হিস্ট্রির একদিন একটা ক্লাস করলাম, জিওগ্রাফির একটা ক্লাস করলাম, এইভাবে আমি বিভিন্ন ক্লাসগুলো করতে থাকবো। আর যদি আসে কারেন্ট অ্যাফেয়ার্স এর কথায়, কারেন্ট অ্যাফেয়ার্স আমি ডেলি বেসিসে আপলোড করব না, আমি ধরো উইকলি বা মান্থলি বেসিসে কিছু ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর সেগুলোই আমি তোমাদেরকে পড়াবো। হয়তো ওটা আমি কম্পিউটার স্ক্রিনে পড়াবো, ওটা আমি হয়তো তোমাদেরকে বোর্ডে পড়াবো না, কেননা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে রিসেন্ট হিস্ট্রি বা রিসেন্ট জিনিসগুলো তোমাদেরকে দেখানোর প্রয়োজন আছে, জানানোর প্রয়োজন আছে, ওটা হয়তো আমি কম্পিউটার স্ক্রিনে করব। তো তোমরা দেখতে থেকো। আর কেমন লাগছে ভিডিওগুলো, বা তোমাদের এই ভিডিও রিলেটেড কোনো কিছুর যদি মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। পার্সোনাল কোশ্চেন ছাড়া তোমরা যা কিছু করবে আমি সমস্ত কিছুর উত্তর দিতে তোমাদেরকে রাজি আছি। আর এখনকার মতো এটাই থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।